স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়, আলোচনায় থাকে, সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানিয়ে দিই না, একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং তাদের মূল্যবান বিশ্লেষণ আর পর্যবেক্ষণ আমাদেরকে জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। লোটন একরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আজকে আমি দেখতে পাচ্ছি আমার হাতে মোটামুটিভাবে 4টি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। যতটুকু পারা যায় আমরা আলাপ করার চেষ্টা করবো এবং বলে রেখে দর্শক, এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ জানার চেষ্টা করব। আমরা আলাপে যাব, তবে তার আগে যথারীতি হাতে থাকা কয়েকটি নিউজ পোর্টালের শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। শুরুটা করতে চাই দৈনিক প্রথম আলোকে দিয়ে। কয়েকটি শর্ত পূরণ হলে গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ। এটা 48 মিনিট আগের খবর। নিশ্চয়ই সময় থাকলে আমরা আলাপটা দীর্ঘ করতাম। এবং মাতাবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন, পুড়ছে মালামাল। খুবই শঙ্কা জাগানো খবর, যেটা আসলে ঘণ্টাখানেক ধরে আমরা আমাদের টিভি স্কুলে দিচ্ছি এবং নিশ্চয়ই এর কোনো আপডেট আমরা জানাতে পারবো। ইরানের বিক্ষোভে যে ফাঁদে পড়েছে ইসরায়েল, আমরা আজকে জার্নালে একটু ইরান ইস্যুতে আলাদা করে আলাপ করার চেষ্টা করব। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন, যদিও তিনি এই মার্কিন যে অ্যাম্বাসি, সে অ্যাম্বাসিতে কূটনৈতিক বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে গেছেন। এবার তিনি রাষ্ট্রদূত হিসেবে এসেছেন। বাংলাদেশকে কি ভারতের দুটি ভেন্যুতে খেলতে হবে? বিসিসিআই বলল, আইসিসি এখনো কিছু জানায়নি। আমরাও নানামুখী খবর পাচ্ছি, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আলাপ করার চেষ্টা করব। বিডি নিউজ 24 দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটু কথা বলি। আমরা জামাত জোটে আসন ভাগাভাগি নিয়ে এখনও টানা পড়েন। আমরা আসলে মূলত এটা দিয়ে আলাপটা শুরু করব। হাতে এ নিয়ে বেশ কিছু খবর আছে। ওদিকে ভারতে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তার হুমকি নেই, আইসিসির মূল্যায়ন। তার মানে আইসিসির এখন পর্যন্ত দুইটা মেলের ভিতরে প্রথম যেই রিপ্লাইটা দিয়েছে, তাতে তারা দাবি করেছে যে ভারতে আসলে বাংলাদেশের জন্য হুমকি নেই, কিন্তু পরবর্তী মেইলের জবাবটা এখনও বাংলাদেশ পায়নি। সেটার জন্যই আসলে অপেক্ষা। শেষ 3 নির্বাচনে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার একটা বক্তব্য। আজকে আমরা জানি সেই সময় আসলে কি হয়েছিল সেটা নিয়ে প্রতিবেদন পড়েছে এবং সেগুলো নিয়েও আমরা প্রতিবেদন তৈরি করেছি। বাংলা ট্রিবিউনটা একটু দেখে নিতে চাই। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের স্বর্ণ, ভরি 2,32,000। মানে কে কবে আসলে ভেবেছিল এটা? এলপিজি সংকট নিয়ে আলাদা একটা শঙ্কা জাগানিয়া প্রতিবেদন আছে, যে সমাধান অনিশ্চিত, দীর্ঘায়িত হতে পারে এলপিজি সংকট। আজকে আসলে সুযোগ থাকলে আমরা এটাও আলোচনা করার চেষ্টা করব। 2018 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতে ভোট পড়ে, তদন্ত কমিটি। আমরা যদি পুরোপুরি আসলে প্রতিবেদনটা পড়ি, রীতিমতো শঙ্কা জাগানিয়া সমস্ত তথ্যগুলো আসলে আমরা জানতে পারবো। যাই হোক, আমরা মোটামুটিভাবে দেখে নিলাম অনলাইন পোর্টালগুলো এবং একই সঙ্গে আমরা আসলে একটু আলাপ করতেই চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন অনলাইনে যুক্ত কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই পুরো আয়োজনের ফাঁকে ফাঁকে আরও অতিথিরা যুক্ত হবেন। কৃতজ্ঞতা আপনাদেরকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপে যাব। লোটন একরাম, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আসলে মানে যদি একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যেটা একাত্তর টেলিভিশন করেছে, আমাদের সহকর্মী মাহিলা ইসলামের প্রতিবেদন, এবং প্রতিবেদনের যে বিষয়টা সেটা ছিল যে নির্বাচনে জয়ী হলে একটা ঐক্যমত্যের সরকারে জামাতকে রাখতে চায় না বিএনপি, তবে জামাতের জাতীয় সরকারের ভাবনায় বিএনপি আছে। মানে বিষয়টা এরকম যে জামাতের আমির, তিনি তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তার সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকে তিনি সব দল মিলে নির্বাচন পরবর্তী সরকার গঠন করা যায় কিনা এই প্রস্তাব দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, তিনি বিএনপির 2জন স্থায়ী কমিটির সদস্য নেতা, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন তাদের ঐক্যমত্যে সরকারের ভাবনায় আপাতত জামাত নেই। যেটা আপনার কাছে জানতে চাই, মানে একটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন হওয়ার আগে যথেষ্ট রকমের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব এসে একটা গণভোটের পর্যায়ে আমরা এসেছি, যে গণভোটটাও আসলে নির্বাচনের দিন হবে। এই বাস্তবতায় যখন একটা নির্বাচিত সরকার আসবে, তাকে অনেক ধরনের কাজ করতে হবে, তাই না? এটার পরে যদি আমরা আলাদা করে আবার ঐক্যমত্যের সরকার নিয়ে ভাবি, প্রথমত সেই যৌক্তিকতা আপনি কতটা দেখেন, এবং দ্বিতীয়ত তৈরি করার পর টিকবে কিনা সেই সংখ্যাটা আপনি কতটা দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং একাত্তর টেলিভিশনের দর্শকদেরকে। ইস্যুটা মানে বিশেষ করে জনাব
তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের আমির যেদিন সাক্ষাৎ করলেন সেদিনই ইস্যুটা সামনে আসলো। জামাতের আমির সাহেব বলছেন যে বিএনপির যে দেশের স্বার্থে যে কাজ করে তার জন্য তারা সহযোগিতা করবে বিএনপিকে। তো এই জায়গা থেকে অনেকে ধরে নিয়েছে যে জামাত সম্ভবত বিএনপির সঙ্গে আবার সেই জোটবদ্ধ সরকারের যে একটা ইঙ্গিত দিলেন কিনা। এটা আমার মনে হয় এটা এই বিষয়টা এখনও কনক্লুশন টানার সময় আসেনি। কারণ আমরা যেটা দেখেছি অতীতে, যেমন আওয়ামী লীগের আমলে যে মহাজোট সরকার, যেটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ অন্যান্য 14 দলকে নিয়ে যে সরকারটি গঠন করেছিল, এখানে কার্যত কোনো বিরোধী দল ছিল না, এটা গৃহপালিত বিরোধী দল ছিল, আমরা সবাই জানি। তো এখন যে আপনার বর্তমানে যে পরিস্থিতি, যে জুলাই অভ্যুত্থানের পরে আবারও যদি আপনার সব দল মিলে যদি একটি সরকার হয়, জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার, যদি কোনো শক্তিশালী বিরোধী দল না থাকে, সেখানে কিন্তু আপনার দেশের যে মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পার্লামেন্টে যে বেটিং হবে, যে আপনার যে মানে ভুলগুলো ধরিয়ে দেওয়ার যদি কোনো বিরোধী দল না থাকে, তাহলে কিন্তু আপনার এই সেটা মানে আমাদের বিশেষ করে যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলো আসছে, গণতান্ত্রিক চর্চাটা সিন্ডিকেটের দিকে যাবে। আমার মনে হয় এই জায়গাটায় দেশের মানুষ, দেশের মানে গণতন্ত্রের জন্য এতগুলো প্রাণ গেল, সেই গণতান্ত্রিক যাত্রায় মানুষ সম্ভবত মানে সব দল মিলে একটি সরকার, একটা মানে জাতীয় সরকার বা মানে ঐক্যমতের সরকারকে সমর্থন করবে না। কারণ এখানে বিএনপি কিন্তু ইতিপূর্বে ঘোষণা করছে তারা যে জাতীয় সরকার করবে, সেখানে আজকেও বলছে আপনাদের ঐক্যমতের সরকারে জামাতকে তারা রাখবে না। এটা জামাতের যে আপনার তাদের যে নির্বাচন ম্যানিফেস্টো, তাদের যে আদর্শ, এটার সঙ্গে বিএনপির কিন্তু মিলবে না, বিএনপির সঙ্গে মিলবে না। তো এখন বিএনপি যে নির্বাচনী ম্যানিফেস্টো, যে তারেক রহমান সাহেব যে তার যে পরিকল্পনার ভিত্তিতে মানুষ তাকে ভোট দিবেন, উনি যেটা বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তো এই প্ল্যানটা উনি জাতির সামনে আনার পরে ওনাকে জনগণ যদি সমর্থন দেয়, সেখানে যদি নির্বাচনের পরবর্তীতে যদি জামাতের সঙ্গে উনি যদি ঐক্যমতের বা জাতীয় সরকার করে, তাহলে জামাতের যে আদর্শগুলো, তাদের যে ম্যানিফেস্টোতে যা থাকবে, সেগুলো তো বাস্তবায়ন করার জন্য জনগণ ম্যান্ডেট দেয় নাই। একদম আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। আমি আরেকটু কথা বলে নিতে চাই। ফজলে হুদা বাবুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে আসলে বেশ কিছু বিষয় নিয়ে একটু কথা বলতেই চাই। প্রথমত, যেহেতু একটা বড় ধরনের আলোচনা, সংস্কার, নানা কিছুর পর একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের পরবর্তীতে গিয়ে আর একটা ঐক্যমত্যের সরকার নিয়ে কথা বলাটা ঠিক এই মুহূর্তে কতটা যৌক্তিক একটু জানাবেন। কারণ প্রথমত জামাতে ইসলামীর নিজস্ব কিছু ভোট ব্যাংক আছে, তাদের সমর্থক আছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদেরও একটা সমর্থক দল আছে। রাজনৈতিক চর্চা, শিষ্টাচার রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে, ঠিক আছে, কিন্তু ঐক্যমত্যের জায়গায় যদি আদর্শগত দিকটা সামনে আসে, সেক্ষেত্রে ঐক্যমত্যের সরকারটা আসলে কতটা শক্তিশালী হবে, কি বলবেন? ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আবারও আজকে সম্পৃক্ত করার জন্য। যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে জামাতে ইসলামের যিনি আমির, তিনি আমাদের দলের এখন চতুর্থ চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে যেটা মিডিয়াতে বলেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি জামাত করি না, তো জামাতের আমির যেহেতু এটা বলেছেন, এটা জামাত খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমি আমার দলের পার্সপেক্টিভে বা আমার দলের চিন্তাভাবনা থেকে আমি আপনাকে বলতে পারি যে আমার দলের বিষয়ে কি মনে করে। প্রথম কথা হচ্ছে যে বিএনপির সাথে আমাদের জামাতের যে জোট, এটা অনেক আগেই ভেঙে গেছে এবং তারপর আমরা যারা যুগপৎ আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, তখন মাঝে মধ্যেই জামাতকে সাথে পাইনি এবং শেষের দিকে তো একদমই পাওয়া যায়নি। তো সেখানে আমরা যে ৩১ দফাটা দিয়েছি, সেটা যুগপৎ আন্দোলনে আমাদের যারা সঙ্গী ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের, তাদেরকে নিয়ে আমরা সেই ৩১ দফাটা প্রণয়ন করেছি। প্রথমে ছিল ২৭ দফা, তারপর ৩১ দফা। ইতিপূর্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা ভিশন 2030 দিয়েছি এবং এই নির্বাচনের সময় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে উনি মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এবং ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনা অনুযায়ী উনি আগামী দিনের ম্যানিফেস্টো এবং দল এবং চালাতে চান এবং জনগণ যদি ভোট দেয় তখন
রাষ্ট্র পরিচালনা করার উনি সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতে চান। তো এক্ষেত্রে আমাদের দলের সাথে জামাতের ম্যানিফেস্টো, তাদের আদর্শ বা তাদের বিগত দিনের আন্দোলনে আমাদের সাথে তাদের সম্পৃক্ততা কোথাও ছিল না, যে কারণে এটা স্বাভাবিকভাবেই হ্যাঁ এখানে একটা কথা আসতে পারে, কারণ জনাব তারেক রহমান বহু আগেই বলেছিলেন যে আমরা জাতীয় ঐকমত্যের একটা সরকার করব। তার মানে এই না যে আমরা যাদের সাথে আমাদের আদর্শিক মিল নাই তাদের সাথেও করব, এটা না। এটা উনি এভাবেই মিন করেছিলেন যে যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে অংশীদার এবং যারা আমরা ফ্যাসিস্টিজমে একসাথে আমরা আন্দোলন করেছি, সেই সব যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে আমরা ঐকমত্য কমিশন করব। এ কারণে আমি বলতে চাই তার যে মতবাদ, তার যে প্রস্তাব, সেই প্রস্তাবের সাথে আমরা একমত নয়, কিন্তু তার যে ভাবাদর্শ যেটা উনি বলছেন যে জাতীয় ঐকমত্যের সরকার, আমরা সেরকম একটা অবশ্যই করতে পারি, তবে অবশ্যই জামাত বা হাত পাখার সাথে নয়। চমৎকার, খুব স্পষ্ট করেছেন। আমার হাতে যেহেতু এই অংশে এতটুকুই আমি নিচ্ছি, কারণ পরবর্তীতে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে মরি মাসুদ, আপনার কাছে একটা প্রশ্ন করে রাখতেই চাই। আমরা আসলে গেল 2 সপ্তাহ ধরে যখন আপনাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলছি, এরকম টকশোতে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জামাত ইসলামের সঙ্গে আপনাদের যে নির্বাচনকালীন সমঝোতার সম্পর্কের যে টানাপোড়েন যেটা চলছে, যেটা নিয়ে কথা হচ্ছে, সেটা খুব দ্রুত একটা সমাধান এসে যাবে 2-1 দিনের মধ্যে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা আজকে যে খবরটা পাচ্ছি, যেটা আসলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু সাইদ লিওন, তিনি বলেছেন যে জামাতের সঙ্গে আমাদের 30টি আসন কনফার্ম হয়েছে, এটা আরও বাড়তে পারে। আপনাদের জায়গা থেকে আপনাদের বক্তব্যটা জানবো ছোট্ট একটি বিরতি বা ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটি বিরতি বা ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলাপে ছিলাম, আবারও আলাপে যাব, তবে তার আগে যেহেতু রাত 12টা বেজে গেছে, হাতে থাকা শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। বিগত 3 নির্বাচন পাতানোর পরিকল্পনা হয় 2008-এর ভোটের পরপরই। ফল একতরফা করতে ভূমিকা ছিল প্রশাসনের। ঢাকা ঘিরে চলছে বিশ্ব পরাশক্তির হিসেব নিকেশ। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তারেক রহমানের উপর বাড়ছে আস্থা, বলছেন বিশ্লেষকরা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার ব্যর্থতা সরকারের, মন্তব্য বিএনপির 2 জ্যেষ্ঠ নেতা। দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার, অভিযোগ জানালেন জামাত আমির। মুসাবির হত্যায় 3 আসামি 7 দিনের রিমান্ড, বাকি একজনের দায় স্বীকার। বনশ্রীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার হোটেল কর্মচারী। শিরোনামগুলো জানিয়ে দিলাম। এ পর্যায়ে আবারও আলাপে ফিরতে চাই। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে মরি মাসুদ, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, আরও একবার দর্শকদের জন্যই এটা আরেকবার একটু বলে রাখি। জামাত ইসলামীর সঙ্গে এই নির্বাচনকালীন সমঝোতার সময়টাতে আপনারা ছিলেন সবচেয়ে বড় শরিক, এবং আপনাদের নামটা আমরা বারবার শুনেছি। আপনাদের মধ্যে আসন ভিত্তিক বিভিন্ন আলোচনা হয়েছিল, সেই আলোচনাগুলো নিয়েও আমরা প্রতিবেদন তৈরি করেছি। এরপর আমরা দেখতে পেলাম 2 দল, 6 দল, 8 দল এবং এখন আপাতত 11টি দলের একটা সমঝোতা আছে। এখানে সবশেষ সংযোজন 3টি দলের ভিতরে একটা হচ্ছে এনসিপি, যে এনসিপির পক্ষ থেকে 9টি আসন তারা পেয়েছে, এমন একটা খবর আমরা জানছিলাম। আজকে আমরা জানতে পারলাম যেখানে আসলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু সাইদ লিওন, তিনি বলেছেন জামাতের সঙ্গে আমাদের 30টি আসন কনফার্ম হয়েছে, এটি আরও বাড়তে পারে। 30টি আসনে আমাদের প্রার্থী মোটামুটি কনফার্ম এবং আমাদের প্রার্থীরাও প্রস্তুত। শরিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু শুরু থেকে একটা নেগোসিয়েশনে ছিল, আপনারা আসলে কি ভাবছেন আসলে আপনাদের দিক থেকে? দেখুন, আমরা আমাদের যে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চরমনাই, উনি কিন্তু এই ওয়ান বক্স পলিসিটা উনি প্রথম ঘোষণা করেন, এবং এটা করেছেন আসলে একটা জন আকাঙ্ক্ষা থেকে, যে এদেশের মানুষ, আমরা দেখেছি জুলাই আন্দোলনের পরে একটা পরিবর্তন চেয়েছে, এবং তারা চেয়েছে দেশের মানুষ যে ইসলামপন্থী বিশেষ করে যারা, এরা যেন একত্রিত হয়ে নির্বাচনে আসে। এটা অনেক দিনেরই প্রত্যাশা এদেশের মানুষের। তো আমরা চিন্তা করলাম যে এবার আশা করছি অনেকদিন পরে একটা ফেয়ার ইলেকশন হবে, তো সেজন্যই আমাদের আমির ওয়ান বক্স পলিসিটা ঘোষণা করলেন। তো ঘোষণা করার পরে দেশবাসীর যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, এটাতে কোনো কমতি নেই, মানুষ এটার প্রতি ঝুঁকেছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা এই কম্প্রোমাইজটা এটা আমরা এখনো করতে পারি না, আসন ভাগাভাগিটা, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের।
তো এখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুরু থেকেই আমাদের আগ্রহ ছিল যে আমরা যেন এটা দ্রুত করে ফেলতে পারি। বিশেষ করে আমরা ডিসেম্বরের ফার্স্ট উইক টার্গেট নিয়েছি, এরপরে সেকেন্ড উইক, এরপরে আমরা বলেছি যে 16ই ডিসেম্বরের মধ্যে ঘোষণা করব। এরপরে আরো সময় বাড়িয়েছি। আপনিও একটু আগে বলছিলেন যে বারবার আপনারা প্রশ্ন করেছেন, জি আসলে আমরা অদ্যাবধি পর্যন্ত এটা চূড়ান্ত করতে পারিনি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের আমির উনি এটা শুরু করলেন, এখন দেখা যাচ্ছে যে আসলে আসনটা অন্যরা কেউ দিচ্ছেন। এটার প্রবক্তা হলেন ইসলামী আন্দোলনের আমির, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাহলে সেই হিসাবে তো কথা ছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অন্যান্য দলকে আসন দিবে, কিন্তু আমরা দেখছি যে এখন এনসিপি কে অন্য কোনো দল এই আসন দিচ্ছে। তো আমরা আসলে ইসলামী আন্দোলন থেকেও দিতে চাইনি, আমরা চেয়েছি যে সকলে মিলে বসেই যেন আমরা একটা আসনটা চূড়ান্ত করতে পারি, যার যেখানে ভালো এটা করতে পারি। জি কিন্তু এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আসলে আমরা সেই জায়গাটা যেতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। একটা বিষয় কি আমরা জানেন আজও বলি, অধ্যক্ষ মাওলানা ফজলে বাড়ি মাসুদ, আপনি অনেক অভিজ্ঞ এবং খুব চমৎকার করে ব্যাখ্যা করেন। সেই জায়গা থেকে একটু বলা, মানে আপনাদের নেগোসিয়েশনের ক্ষেত্রে যদি দেরি হয়, যদি জটিলতা তৈরি হয়, সবচেয়ে বড় সাফার করবে আপনাদের ভোটাররা। কারণ আপনাদের ভোটাররা চিন্তা করবেন যে কাকে ভোটটা দেবেন। আপনাদের পক্ষ থেকে যদি বলা হয় যে অমুক প্রার্থী আমাদের, আপনারা তাকে ভোট দেন, আপনারা ভোটাররা সেখানে তো ভোট দেবে। কিন্তু দেখা যাচ্ছে আপনারা 272টা আসনে আসলে নমিনেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বোধহয় কিছুটা হয়তো রিজেক্ট হয়েছে, সেগুলো আবার আপিল হবে। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি নেগোসিয়েশনে আসন 80টার বেশি হচ্ছে না। মানে ভোটাররা তো বিভ্রান্ত হতে পারে, কি বলবেন? এটা খুবই যথার্থ। আমরা যদি আগেই এটা করে ফেলতে পারতাম তাহলে আমাদের আমাদের কিন্তু এটাতে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য বলা ছাড়া আর কিছুই না। আমরা যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই, এটা আপনি যেমনটা বলেছেন যথার্থই বলেছেন, যে এতে অবশ্যই আমাদের মাঠের কিছুটা হলেও ক্ষতি হয়েছে, যেটা আমরা একটু নিরবচ্ছিন্নভাবে আপনার কথাটা শুনতে চাই। আমরা সংযোগটা বরং একটু পুনর্স্থাপন করার চেষ্টা করি, তবে আপনার বক্তব্যের যে মূল মেসেজটা সেটা বোধহয় আমরা দর্শকদেরকে শোনাতে পেরেছি। আমরা পরবর্তীতে আরও পুনঃসংযোগ করে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমি এই ফাঁকে জনাব ফজলে হুদা বাবুল, আপনার নজরে একটা খবর আনতে চাই। বোধহয় আপনি খুব ভালো মতো এটা অবগত, তারপর আপনার মাধ্যমে দর্শকদেরকেও একবার একটু জানিয়ে রাখি। একটু আগে আমরা শিরোনামে বলছিলাম যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার ব্যর্থতা সরকারের, এমন মন্তব্য বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা। সেই জ্যেষ্ঠ নেতার একজন হচ্ছেন মির্জা আব্বাস, আর একজন হচ্ছেন মির্জা ফখরুল। নির্বাচনের আগে যেভাবে নিরাপত্তা বিষয়টা সামনে আসে, সেই বিশ্লেষণ রাজনীতিবিদরা করেন, সেই বিশ্বাসের এবং বিশ্লেষণের জায়গা থেকে তারা বক্তব্যটা দিয়েছেন। একটা বিষয় একটু বলবেন, মানে প্রথমত 5 আগস্টের পর আমরা দেখতে পেলাম দেশে নানা ধরনের বাস্তবতা তৈরি হচ্ছে। অনেকে অনেক ধরনের দাবি নিয়ে রাজপথে ছিলেন, নানা রকমের ঘটনা ঘটেছে। যমুনা দিকে মুভ করা, কখনো সচিবালয়ে আগুন দেওয়া, সচিবালয়ে মুভ করা, এর মাঝখানে অস্ত্র লুট হয়ে যাওয়া, সেই অস্ত্র ফেরত পাওয়ার কথা বলতে না বলতে আমরা একের পর এক অগ্নিকাণ্ডের সমস্যাও দেখেছি। নানা ইস্যু আসলে ডিল করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচনের এই মুহূর্তে এসে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আর কি প্রত্যাশা ছিল? কারণ যে ঘটনাবহুল সময়ের মধ্য দিয়ে গেছে, তার মাঝখান থেকে সেটা ঐতিহাসিক নির্বাচন নিশ্চিত করা, আপনি আসলে রাজনীতিবিদ হিসেবে কোন চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছিলেন, যেটা এখন আসলে সরকারকে বলা যায় তারা ব্যর্থ? দেখুন, আমি সরকারকে পুরোপুরি ব্যর্থ বলতে চাই না। সরকার চেষ্টা করেছে। শুরুটাই ছিল হচ্ছে আপনার সরকারের কোনো অভিজ্ঞ আমলা নেই, জি কোনো অভিজ্ঞ সিভিল ব্যুরোক্র্যাট এবং মিলিটারি ব্যুরোক্র্যাট একটা বড় বিষয়। অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞ লোকজনের অভাব ছিল। কারণ এটা আমি বহুবার টকশোতে বলেছি, এটা আমার দলীয় স্ট্যান্ড না, আমার ব্যক্তিগত স্ট্যান্ড। সেটা হচ্ছে আইদার রাজনীতিবিদ অথবা আমলা, সেটা সিভিল বা মিলিটারি আমলা যেটাই বলেন না কেন, কারণ তাদের অভিজ্ঞতা রয়েছে জিনিসগুলো ডিল করা। এনজিওর মানুষের পক্ষে বা একজন অধ্যাপকের পক্ষে এগুলা ডিল করাটা কিছুটা কষ্টসাধ্য, এটা স্বাভাবিক। ওই জায়গায় তারা ব্যর্থ হয়ে, সফলতা আসেনি তা না। আমাদের যে আপনার অর্থনীতির যে চালচিত্র ছিল এবং যে ভঙ্গুর দশা ছিল, সেটা কিছুটা সামলে ওঠার চেষ্টা করেছে।
তারপরও এই যে মব জাস্টিস এবং সরকারের নিষ্ক্রিয়তা, নারী ফুটবলে বাধা, আপনার আহ, মাজার ভাঙ্গা, বাউলদের মানে আমি কোনো বাউল যদি অবশ্যই ইসলামের উপর আঘাত আসে, তার ইসলাম অবমাননা করে, তার বিচার হবে, কিন্তু আমি মব জাস্টিসের কথা বলছি। তো সেখানে মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেয়, এরকমটা অহরহ ঘটনাকে যখন সরকার প্রচ্ছন্ন আহ, দিয়েছে, প্রচ্ছন্নভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছে, এবং সেটা একটা পরিণতি এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা বলেন বা চিটাগংয়ের একজন প্রার্থীর বিষয় বলেন, কিংবা হাদি হত্যা বলেন, এই যে জিনিসগুলো, এখানে সরকার ব্যর্থ হয়েছে। এখন অস্ত্র লুটের যে বিষয়টা, জি। দেখুন, একটা খুবই অমানব, মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে। এটা সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের যেসব অঙ্গগুলো আছে, তাদের খুব ভালো করে জানার কথা কোথায় অস্ত্র আছে। কিন্তু আমি যতটুকু শুনেছি, রাজনীতিবিদদের কাছেই ফোন করে বলেন আর্মির লোকেরা কিংবা গোয়েন্দা সংস্থার লোকেরা, আপনারা কারো নাম দিবেন কিনা, কেউ আছে কিনা, অস্ত্র কারো কাছে আছে কিনা। সেই জায়গাগুলোতে আসলে আইন শৃঙ্খলার প্রতি মানুষের ওভারঅল যে আস্থা, সেটা আসলেই কমে যায়। আমি এখান থেকে আবার পরবর্তী আলাপটা শুরু করব। আমি একটু লোটন একটু আপনার কাছে আসতে চাই। আমরা আসলে অনেকগুলো সংস্কারের কথা শুনেছি। ঐক্যমত্য কমিশনের একের পর এক সেশন হয়েছে, 1.5 বছরের ওপরে, প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় আসলে ঐক্যমত্য কমিশন হয়েছে। একটা মোটামুটি হয় সংস্কারের একটা কিছু তৈরি করা হয়েছে, সব কিছু মাথায় নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারপরেও কেন আসলে এটা শুনতে হচ্ছে যে নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র পাওয়া যাচ্ছে না, নানামুখী নিরাপত্তার শঙ্কা রয়েছে, আমরা রাজনীতিবিদদের খুন হতে দেখছি। মুসাব্বিরের কথা তো আজকেও আমরা বললাম যে আসলে একটা খুন হয়, তারপর সেটা নিয়ে আলাপ করতে করতে আর একটা খুন হয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি। আসলে আজকে আপনি যে মানে সংস্কারের কথা বলছিলেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সম্পূর্ণ নাজুক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুকতার অন্যতম কারণ হলো আপনার যে অস্ত্রগুলো লুট হয়েছে, পাশাপাশি যে অবৈধ অস্ত্র রয়েছে, এগুলো কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এখন আপনার এই উদ্ধার করার জন্য যে বাহিনী, যে শক্তিশালী পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজন, সে বাহিনী গঠনের জন্য আপনার যে মানে পুলিশ কমিশন যেটা গঠন করা হয়েছিল, সেই আজকে আপনারা নিশ্চয় জানেন যে আজকে টিআইবি যে আপনার পর্যালোচনাটা প্রকাশ করেছে, সেখানে তারা হতাশা ব্যক্ত করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো, যে অধ্যাদেশগুলো জারি করেছে, সেগুলোর মধ্যে যে প্রস্তাবিত যে বিশেষ করে কমিশনের যে সুপারিশগুলো, তার পরবর্তী রাজনৈতিক দলগুলো যেখানে আপনার নোট অফ ডিসেন্ট দেন নাই, সেই বিষয়গুলো তারা মানে এটা মানে টিআইবি এইভাবে মানে প্রতিবেদনটা বলেছে যে আমলাতন্ত্রের কাছে সরকারের নথি স্বীকার। আমলাতন্ত্রের কাছে সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার কেন নথি স্বীকার করবে? কেন প্রশাসনের যে চাহিদা তাদের অনুকূলে যে অধ্যাদেশগুলো জারি করলো, যেখানে রাজনৈতিক দলগুলো, অংশীজনগুলো ছিল, তাদের সাথে আলাপ না করে আপনার এই যে দুদকের যে আপনার অধ্যাদেশ জারি করলো, সেখানে যে অন্যতম একটা সুপারিশ ছিল দুদককে আপনার জবাবদিহি করার জন্য একটা আপনার স্বাধীন বাছাই এবং পরিচালনা কমিটি গঠনের কথা বলা ছিল। আপনাদের কাছে কেন নথি স্বীকার এই অভিযোগটা আসবে? কারণ আমরা দেখতে পাচ্ছি দুজন ছাত্র প্রতিনিধি সরাসরি আসলে উপদেষ্টাতে ছিলেন এবং তারা ওয়াচডগ হিসেবে কাজ করেছেন, তাদের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে। আমি বলবো আজকে টিআইবির মতো একটি প্রতিষ্ঠান তাদের গবেষণা করে তাদের যে অবজারভেশনগুলো আজকে দিয়েছে, এটার বেশিরভাগ এটার জন্য আইন মন্ত্রণালয় এবং এই আইন মন্ত্রণালয় সাধারণত অধ্যাদেশগুলো জারি করেছে। সেক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের আগামীকাল অথবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত। মানে এত রক্ত জড়িয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা যেখানে নির্বাচিত হওয়ার পর যে দলগুলো ক্ষমতা আসবে, তারা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কিনা, তাদের কাছ থেকে আপনি এখানে আপনার ঘোষণাপত্র নিচ্ছেন, স্বাক্ষর নিচ্ছেন। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা যে জুলাই গণঅভ্যুত্থানে যে সরকার আসলো, সেই সরকার কেন সংস্কার প্রস্তাবে কমিশনের যে আপনার সুপারিশগুলো করেছে, রাজনৈতিক দলগুলো সুপারিশগুলো করেছে, সেগুলো তারা দেখেন আপনার দুদকের অধ্যাদেশ, পুলিশ অধ্যাদেশ, তারপর মানবাধিকার অধ্যাদেশ,
কোনোটার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তারা রাখেন নাই, যেগুলো অংশীজনদের মতামত না নিয়ে তারা এটা করা উচিত হয় নাই। একদম। আমার মতে আগামী কয়েকদিন মধ্যে একটা ব্যাখ্যা দেওয়া সরকারের উচিত। পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংস্কারের জন্য এটা একটা ব্যাখ্যা দেওয়া উচিত। এবং এই জায়গাটা যদি, এই সংস্কারটা যদি ঠিকমতো হতো, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর যে আপনার এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু, উন্নতি করার জন্য কিন্তু আপনার কাজে লাগতো, কিন্তু সেই জায়গাটা তো যাচ্ছে না তারা। একদম। আমি এখানে একটু অধ্যাপক ফজলে বারী মাসুদ, আপনাকে যেহেতু পেয়েছি, আপনার এবং একই সঙ্গে আমরা ফজলে হুদা বাবুল দুজনের সাথেই একটু জেনে নিতে চাই। ফজলে বারী মাসুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমরা যেটা জানার চেষ্টা করছিলাম, প্রতিবেদন বলছে যে সরকার অনেকটাই আমলা নির্ভর হয়ে গিয়েছে, যে কারণে আসলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমলা নির্ভরতার বিষয়টা কেন আসবে? কারণ এটার বিপরীতেই তো আসলে গণ অভ্যুত্থানটা হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি দুজন ছাত্র উপদেষ্টা সচিবালয়ে ছিলেন এবং তারা আসলে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, একই সঙ্গে ওয়াচডগ হিসেবেও তারা কাজ করেছেন। তাহলে কেন আসলে এই অভিযোগগুলো উঠবে? একটু প্রশ্নটা একটু আবার যদি একটু রিপিট করেন, আমি অবশ্য। আচ্ছা, আমি আপনাকে কানেকশনের জন্য বলছি, একটু মানে জিনিসটা হচ্ছে যে আমলা নির্ভরতা অন্তর্বর্তী সরকারের বেড়েছে, এমনই তো একটা প্রতিবেদনের মূল মেসেজটা। আমলাতন্ত্রের কাছে সরকারের পরাজয়, নতি স্বীকার। বিষয়টা হলো কি, হ্যাঁ। আসলে আমরা যে আমাদের এছাড়াও সরকারের আমরা দেখেছি যে সরকার পুরোপুরি কিন্তু ফাংশন করছে না। সরকারের প্রত্যেক আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি ফজলে বারী মাসুদ, বারবার আসলে সংযোগটা বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আরও একবার চেষ্টা করি সংযোগটা পুনঃস্থাপনের। ততক্ষণ আমি একটু ফজলে বারী বাবুল আপনার একটা মতামত নিতে চাই। আপনি একটু আগে, ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটা ছোট্ট অবজারভেশন নিতে চাই। এভাবে আপনি বলছিলেন যে অভিজ্ঞতার একটা বড় অভাব রয়েছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছতার ইস্যুতে ওয়াচডগ হিসেবে থাকবেন আমাদের ছাত্র প্রতিনিধি, এই জন্য দুজন ছাত্র উপদেষ্টা আমরা পেয়েছি। স্বাভাবিকভাবেই খুব শক্তিশালী একটা অবকাঠামো থাকার কথা ছিল সচিবালয় কেন্দ্রিক, অথচ আমরা যে প্রতিবেদনটা পাচ্ছি সেটা হচ্ছে আমলাতন্ত্রের কাছে রীতিমতো অন্তর্বর্তী সরকার পরাজয় স্বীকার করেছে এমন একটা। আপনার অভিজ্ঞতা আসলে কি বলে, কোথায় গলতটা রয়েছে? দেখুন, আমি আজীবন কর্পোরেটে জব করেছি। জি আমলাতান্ত্রিকতাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তো সেখানে তাদের সম্পর্কে আমার ধারণা কম। তবে রাজনীতির দৃষ্টি থেকে আমি বলতে পারি জি যে হ্যাঁ, আমরা কিন্তু ওই ছাগল বর্গা দিয়েছি বাঘের কাছে, জি এলাকায় বলে শিয়ালের কাছে ছাগল বর্গা দেয়া। সেটা হচ্ছে, আপনি যে দুজন ছাত্র প্রতিনিধিকে ওয়াচডগ হিসেবে বললেন, তারা কি ওয়াচডগের ভূমিকা পালন করেছে, না তারাই ওই ক্ষেত খেয়ে ফেলেছে? তারা বেড়া হিসেবে ছিল না, তারা নিজেরাই বেড়াই ক্ষেত খেয়ে ফেলেছে। আর যে আমলাতান্ত্রিকতার কথা আপনি বলছেন, এই আমলাতান্ত্রিকতাটা পুরোপুরি আপনি দেখবেন আইদার সেই ফ্যাসিস্ট আমলের অথবা গুপ্ত জামাতে ইসলামের। কারণ তারা ওই সময়টাতে এই দীর্ঘ 15 বছরে তারা চাকরিতে ঢুকেছে, বিএনপির কেউ ঢুকতে পারেনি। কিন্তু জামাতে ইসলামের লোকের, এবং যেমন মাদ্রাসায়, হাই স্কুলে জামাতের অনেক লোকজনের কিন্তু হেডমাস্টার পোস্ট, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পোস্ট কিংবা তাদের চাকরি হয়েছে। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে তো বারবার বলা হয় যে প্রশাসন একটি দলের দিকেই ঝুঁকে গেছে। আমি একটু শেষ করি। জি গত 17 বছরে যাদের রিক্রুটমেন্ট, তারা কিন্তু কেউই বিএনপির একটি লোকও রিক্রুট হয়নি, আইদার আওয়ামী লীগ অথবা জামাত। তো জামাত কিভাবে? কারণ তারা গুপ্ত হিসেবে আওয়ামী লীগেই ছিল। তো এখন ওই যে ডিসি নাকি আমরা কি করেছি, লটারি করেছি। এখন লটারির মধ্যে সবই যদি ওই ডি ক্যাটাগরি দেয়া হয়, কিন্তু সেখান থেকে যেগুলাই তুলবেন সেগুলাই ডি ক্যাটাগরি হয়। জামাত, আমার মনে হয় এটা একটা উল্টো। আমরা ওই স্কুলে বিতর্ক যখন করতাম টেলিভিশনে, তখন আমরা কোনো যুক্তি না থাকলে আমরা যে বলতাম যে প্রতিপক্ষ আমার ভাষায় কথা বলছে। তো বিষয়টা ঠিক ওই রকমই, উল্টো একটা খেলা খেলতে চাচ্ছে জামাত এখানে, যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আসলে বিএনপির দিকে প্রশাসন ঝুঁকে পড়ার কোনো লজিক নাই এখানে, যেখানে যুক্তি নাই, যেখানে প্রকাশ্য বিষয়টা যে গত 15-17 বছরে কোনো বিএনপি পরিবারের কেউ ঢুকতে পারেনি, বরং তারা চাকরি হারিয়েছে। আমার 3 ভাইয়ের চাকরি গিয়েছে। হ্যাঁ, কিন্তু এইটা একদমই প্রশাসন সম্পূর্ণভাবে কোনো কোনো উপজেলার ইউনোর অফিস জামাতের অফিসে পরিণত হয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিএনপির কোনো লোকের একটা ছোট্ট স্টিকার গাড়িতে দেখে
তাদেরকে জরিমানা করা হচ্ছে। জি। অন দ্য আদার হ্যান্ড বড় বড় পোস্টার এবং এটা নতুন আপনার ভাবে প্রশ্ন মারা করতে হয়েছে পারি। অনেক নির্বাচনী এলাকায়, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জি। আজকে আপনার সাথে ঢুকবার একটু আগে একটা ফেসবুকে দেখলাম, আমি মেন স্ট্রিম মিডিয়া ছাড়া কথা বলি না, কিন্তু তারপরে যেটা দেখলাম বললাম, একজন মানে প্রবাসী বাঙালি ওই ভোটের ব্যালট পেপার নিয়ে ভাঁজকে দেখাচ্ছেন যে শুরুতেই দাঁড়িপাল্লা ব্যালটের, এবং পরের পৃষ্ঠায় শুরুতেই হাত পাখা, আর জি। ধানের শীষটা মাঝে, এবং যেখানে ভাঁজ দেওয়া হয়েছে অর্ধেকটা এক পেজে আরেকটা অর্ধেক পেজে। তো এমন একটা অবস্থা, আমি জানি না এটি সত্য না মিথ্যা, যেহেতু এটা মেন স্ট্রিমের না, আমার কাছে আছে, আমি এক্ষুনি আপনাকে শো করতে পারি মিডিয়াতে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে এই 5ই আগস্টের পর বিএনপির 17 বছরের গুণ খুম, অত্যাচার, নির্যাতন, ম্যাডাম খালেদা জিয়ার তার সন্তানকে হারানো, যে ভদ্রমহিলা নিজে গাড়িতে থেকে হেঁটে উনি ওই আদালতে যেতেন হাজিরা দিতে, তিনি হুইল চেয়ারে বের হলেন, অথচ 5ই আগস্টের পর এই মানুষটাই কিন্তু হসপিটালের বেডে এভার কেয়ারে থেকে জাতিকে শান্ত করলেন। কিন্তু এই সমস্ত যে 17 বছরের যে আয়োজন, যে স্যাক্রিফাইস বিএনপির, এটাকে গ্লোরিফাই করলো কোনো লোক, দাবি করলো। আমরা কিন্তু দাবি কখনোই করিনি। মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, 75 সালের উনি বাংলাদেশকে দ্বিতীয়বারের একটা গণতান্ত্রিক ধারা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা কিন্তু কোনো গ্লোরিফাই করিনি মুক্তিযুদ্ধকে। ম্যাডাম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। আমরা কোনোদিনও মুক্তিযুদ্ধ নিয়ে আমরা চেতনা বিক্রি করিনি, এবং আমরা 24 নিয়েও চেতনা বিক্রি করতে চাই না বা গ্লোরিফাই করতে চাই না। কিন্তু প্রশাসনের কথা যখন আসবে, যখন বলবেন গত 17 বছর অত্যাচারিত আমরা, এবং সেইখানে বিএনপির কোনো লোক রিক্রুট হয়নি, কোনো লোক হয়নি, এটা পয়সন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যদি বিএনপির কিছু লোক রিক্রুট হয়ে থাকে। মানে খুব 5,000 স্পষ্ট করে মধ্যে আসলে এই হয়তো বিষয়টা ব্যাখ্যা করেন, আমি একটু লোটো কাজেই দেখলাম। পুরো হ্যাঁ। পুরো প্রশাসনটাই এনটি বিএনপি প্রশাসন নিয়ে বিএনপি, এবং 5ই আগস্টের পর থেকে যত আয়োজন, সংস্কারের মিটিং, 8 মাস ধরে মানে ব্যাপক আলোচনা, যত কিছু, হ্যাঁ, যত কাহিনী, ফজলুল বাবুল, আপনি খুব চমৎকার করে বিষয়টা BNP কে ব্যাখ্যা ছোট করেছেন। করার আমি জন্য, BNP প্রয়োজনে কে আবারও এই আলাপটা দীর্ঘ করার চেষ্টা করব। আমি একটু দেখতে চাই অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি শুরুটা করেছিলেন, মানে প্রশাসনের গলদের জায়গাটা বলবেন, কারণ এটা জানা খুব জরুরি। সামনে যেহেতু একটা নির্বাচন আছে, ঐতিহাসিক একটা নির্বাচন, এই গলদগুলো খুব দ্রুত সমাধান করা প্রয়োজন। জি। হ্যাঁ, দেখুন, এই যে আমরা আগেও অনেক সময় বলেছি বারবার, সেটা হলো যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছে, ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, জি। এই সরকারে আসলে এর মধ্যে অনেকেই আছেন যারা অনভিজ্ঞ, এটা বাস্তব। ওনারা অনভিজ্ঞ, হয়তো স্ব ক্ষেত্রে তারা অভিজ্ঞ, স্ব কর্মক্ষেত্রে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কিন্তু তাদের অভিজ্ঞতার যথেষ্ট কমতি রয়েছে। নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করা আর রাষ্ট্র পরিচালনা কিন্তু অনেক ডিফার করে। দ্বিতীয় নাম্বার হলো, উনি রাষ্ট্র পরিচালনার জন্য দেখা গেছে যে উনি কিছু এনজিওর লোকজন নিয়ে এসেছেন, যারা এই পুরা আমলাতন্ত্র আগের যেটা 17 বছর যেটা করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, সেই সরকার যেভাবে সাজিয়েছে, সেটাকে যতভাবে মজবুত করেছে, মানে সেই জায়গাটা ভেঙে নতুন করে সুন্দর করে পরিচালনা করার জন্য যেই পাওয়ারটা দরকার ছিল বা যেই সক্ষমতা দরকার ছিল, যে বুদ্ধিমত্তা দরকার ছিল, আমার মনে হয় এখানে ডক্টর ইউনূসের সরকার এটা যথেষ্ট ফেল করেছে, এটা কোনো সন্দেহ নেই। এছাড়াও আমি শেষে অংশ একটু মাঝখানে কিছু আমি শুনতে পাইনি, আমার জি। ফজলে হুদা ভাই যেটা বললেন যে এখানে যে প্রশাসনে বিএনপির লোক নেই, এটা আমি খুব বেশি মানতে প্রস্তুত না। কারণ আমরা জানি যে প্রশাসনেও বিএনপির লোক আছে, উপদেষ্টা পরিষদেও তাদের সমর্থনের লোকজন আছে, এবং এখনো উনি লাস্টলি আমি যেটা শুনলাম যে নির্বাচন কিভাবে আছে এটা কি একটু বলতে পারেন? কিভাবে আছে এটা একটু বলতে পারেন ফজলে বারী মাসুদ? না, সেটা তো আমার নির্দিষ্ট করে নাম উল্লেখ করা আমার প্রয়োজন নেই। না, এটা আমরা কিভাবে সকলেই আছে, জানি। নাম উল্লেখ করা না, কিভাবে? কারণ হচ্ছে কি, একটা যুক্তি কিন্তু ফজলে হুদা বাবুল খুব চমৎকার করে দিয়েছেন, যে আসলে সেই সময়ে আওয়ামী লীগের যারা আসলে খুব মনোজগতে ভালো অবস্থানে ছিল তারাই প্রশাসনে নিয়োগ পেয়েছে, অথবা যারা গুপ্তভাবে অ্যান্টি আওয়ামী লীগ ছিল তারা নিয়োগ পেয়েছে। কিন্তু ওই জায়গাটাতে আসলে সরাসরি বিএনপি কিভাবে নিয়োগ পাবে? না, আমরা জানি প্রশাসনে তো ধরেন ওএসডি করা ছিল অনেক, তারপরে প্রমোশন পাইনি, এরকম অনেক
এরপরে নানানভাবে একটু দূরে সরেই রাখা হয়েছিল। সবাইকে যে একেবারে প্রশাসন থেকে বের করে দিয়েছিল তা নয়, অনেককে বের করে দিয়েছিল, কিন্তু অনেক মানুষ যারা মাসুদ ভাই ওএসডি হয় হচ্ছে ইউএনওডিসি লেভেলে ওএসডি খুব কম হয়। শেষ করি এভাবে ছিল। তারা কিন্তু পরবর্তী সময়ে তারা আবার স্ব পোস্টে ফিরে এসেছে। এরকম অনেক উদাহরণ আমি দিতে পারবো, তারা কিন্তু ফিরে এসেছে। আবার এরকমও হয়েছে অনেককে চাকরিতে জয়েন করতে দেওয়া হয়নি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখেছি, তো পরবর্তীতে তারাও কিন্তু জয়েন করেছে। এখানে উভয় দলেরই আছে, বিএনপিরও আছে, জামাতেরও আছে, এরকম আছে, তারা কিন্তু জয়েন করেছে। তো ফলে তাদের যে একেবারে নেই, একেবারে একথা বলার কোনো সুযোগ নেই। আর আমি এটাকে খুব বেশি দোষেরও মনে করি না, কারণ এদেশের তারা তো দেশেরই মানুষ, তারা তো চাকরি বাকরি করবে। তো তার একটা দল করে বলে তাকে চাকরিতে নেওয়া যাবে না বা প্রশাসনে থাকতে পারবে না, বিষয়টা এরকম নয়। আমরা যেটা চাই সেটা হলো যারা প্রশাসনে আছে তারা যেন তাদের পেশাদারিত্বটা বজায় রাখেন। দল করতে হ্যাঁ, অনেক ধন্যবাদ। আলাপটা এখানে শেষ করতে চাই। লটন ইকরাম, সবশেষ মন্তব্যটা আপনার নেব। না, এই প্রশাসনের যে বিষয়টা আসলো, আপনার এটা আলটিমেটলি গত 17 বছর মানে যারা প্রমোশন পেয়েছে, এটা তারা যে আসলে মানে আওয়ামী লীগ ঘরানার এবং আওয়ামী লীগ আদর্শে বিশ্বাসী এ ধরনের লোকেরাই সাধারণত প্রমোশন পেয়েছে, এটা আমরা সবাই জানি। গোয়েন্দা প্রতিবেদন ভিত্তিতে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, কি পয়েন্টে বসানো হয়েছে। তো সেই হিসেবে আপনার এখন এখানে আপনার সরাসরি যারা বিএনপিকে সমর্থন করছে তারাও এই কি পয়েন্টে থাকাটা আসলে কঠিন ছিল, আবার একই সঙ্গে জামাতের সমর্থক হয়েও কি পয়েন্টে থাকা কঠিন ছিল। তবে এখানে জামাতের যেটা আমরা বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র সংসদগুলো নির্বাচনে যে কৌশলটা শিবিরের যেটা দেখছি, যে তারা মানে নিজেদেরকে আইডেন্টিটি লুকিয়ে রেখে তারা সংগঠন সেখানে সক্রিয় রেখেছিল, গোপন সংগঠনের মতো করে। যারা গোপনে কমিটি করেছিল ইউনিভার্সিটিগুলোতে, গোপনে তৎপরতা চালিয়েছিল, ছাত্রলীগ সেজে বা তাদের মিছিলে গিয়ে তারা কিন্তু ক্যাম্পাসে ছিল। একইভাবে যদি প্রশাসনও যদি জামাতের কোনো সমর্থকরা আওয়ামী লীগ সেজে যদি এই মানে আওয়ামী লীগের সেজে মানে যদি থেকে থাকে, তাহলে তারাও প্রমোশন নিয়েছে, তারা এখন জামাতের হতে পারে। আমরা কিছু মানে গোয়েন্দা প্রতিবেদনও দেখতে পাচ্ছি, কোনো জায়গায় দেখা যাচ্ছে আপনার এগুলো কতটুকু সত্য মিথ্যা জানি না, ধারাবাহিক প্রতিবেদনের ব্যাপার। তবে আপনার এই পয়েন্টটা আমি ধরতে পাচ্ছি, এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনের কোনো আয়োজনে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। দর্শক, আরও একবার বিরতি নিচ্ছে, ৭১ জানালে ফিরছে একটু পর, সাথে থাকবেন আমাদের। সাথে থাকার জন্য ধন্যবাদ। ৭১ জানালে রাকিব হাসান আমন্ত্রণ জানাচ্ছি, এবং বলে রাখি দর্শক, টি-20 বিশ্বকাপ ইস্যুতে আসলে বাংলাদেশ ভারত দুই দেশের ক্রীড়াঙ্গন আসলে উত্তপ্ত, এবং একই সঙ্গে বলা যায় গোটা ক্রীড়াঙ্গনই উত্তপ্ত, কারণ খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ আসলে খেলার কথা সেখানে, কিন্তু বাংলাদেশের যে নিরাপত্তা শঙ্কা, অত্যন্ত যৌক্তিকভাবেই বাংলাদেশ সেখানে যেতে চায় না, সেই মেলটা তারা আইসিসিকে জানিয়েছে, এবং আমরা সেই ফিরতি মেলের অপেক্ষায় আছি, এমন একটা বাস্তবতা। এই অবস্থা আমরা একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। অনেকগুলো বিষয় আসলে জানতে চাইবার আছে। প্রথমত, আমরা নানামুখী তথ্য পাচ্ছি, যেমন এখন থেকে ঘন্টা সাতেক আগের একটি খবর যেটা ক্রিকইনফোতে এসেছে, এনডিটিভির বরাত দিয়ে খবরটা এসেছে যে আইসিসি বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলার জন্য প্রস্তাব দিতে যাচ্ছে, এবং দুটো স্পেশাল ভেন্যু তারা ঠিক করেছে, অর্থাৎ কলকাতার মুম্বাইতে যে খেলার দুটো হওয়ার কথা ছিল সেটা চেঞ্জ করে চেন্নাই এবং তিরুভানন্তপুরমকে ঠিক করার কথা বলা হচ্ছে। আবার ঘন্টা তিনেক আগে আমরা গোটা ফেসবুক জুড়ে ছড়াতে দেখছি যে জয় পাচ্ছে বিসিবি, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, খুব দ্রুত এমন একটা ঘোষণা আইসিসির পক্ষ থেকে আসতে যাচ্ছে। আমরা এর আগেও এই ইস্যুতে অনেক গুজব দেখেছি, এখন আসলে কোনটা ঠিক কোনটা গুজব সেটা নিয়েও আমরা কনফিউজ। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আসলে? না, আমরা শুধু এই যে ডালপালা ছড়ানো কথাবার্তাগুলো আমরা কিন্তু গত কয়েকদিন যাবতই কিন্তু শুনতে পাচ্ছি। আমরা যদি এই জিনিসগুলো একটু বিশ্লেষণ করে দেখি যে এই ঘটনার যে সূত্রপাত, মুস্তাফিজকে আইপিএল খেলাকে কেন্দ্র করে এই জায়গার সূত্রপাত, আসলে আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি না যে, আপনি ভেবে দেখবেন যে বিসিসিআই মুস্তাফিজকে যেভাবে আইপিএল খেলা থেকে বিরত রেখেছেন এবং নিরাপত্তা ইস্যুকে সামনে নিয়ে এসেছেন, এক একজন এক একভাবে জিনিসগুলো বিশ্লেষণ করছেন। আমার কাছে যেটা মনে হয় যে মুস্তাফিজকে যেভাবে সরানো হয়েছে সেই পদ্ধতি এবং প্রক্রিয়া তো একেবারেই সঠিক না, এবং তারা না বুঝে জিনিসটা করেছেন তাও আমার কাছে মনে হয় না।
না। আপনারা জানেন যে আইপিএল টুর্নামেন্ট কিন্তু সামনেই কিন্তু বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে এবং বাংলাদেশ ভারত গত 1 বছর বা 1.5 বছরের যে সম্পর্ক বিরাজ করছে, হ্যাঁ, সেটা কিন্তু আপনার ইতিবাচক কিন্তু কখনোই নয়। সো মুস্তাফিজকে কেন্দ্র করে, মুস্তাফিজকে যদি আইপিএল থেকে বিরত রাখা হয়, এটা বাংলাদেশের জনমানুষের কতটুকু প্রতিফলিত হবে তা বিসিসিআই জানতো না, এটা কিন্তু আমি এমন ধারণা করছি না। কাজেই সেই প্রেক্ষিতে এখন যেহেতু বিশ্বকাপে আমাদের স্বভাবতই আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার বিষয়টি সামনে এসেছে, এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি এবং আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা এই বিষয়টিকে সামনে এনেছেন। সেই প্রেক্ষিতে এখন বর্তমান অবস্থান তৈরি হয়েছে। সো ডেফিনেটলি এটা তো আমাদের যেহেতু আমরা একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছি না, সেখানে আমরা কিভাবে আমাদের ফুল টিম ম্যানেজমেন্ট, আমাদের দর্শক সবার নিরাপত্তা কিভাবে বিসিসিআই নিয়ন্ত্রণ করবে, সেটাই কিন্তু এখন মূল প্রশ্ন। হ্যাঁ, কিন্তু দেবব্রত পাল, একটা বিষয় আপনার কথার প্রসঙ্গে একটু বলি। সাধারণ মানুষের তো অনেক সাধারণ প্রশ্ন থাকে, কিন্তু সেই সাধারণ প্রশ্নগুলো ভীষণ রকম যৌক্তিক মনে হয় আমাদের কাছে কখনো কখনো। যেমন আমরা দেখতে পাচ্ছিলাম অনেকেই এই প্রশ্নটা করছেন, আমরা আসলে কাদের কাছে দাবিটা করছি যে আইসিসির মাথা থেকে পা পর্যন্ত স্তরে স্তরে ভারতীয় কর্মকর্তারা জড়িত রয়েছেন, তারা কি অতটা লিবারেল থাকবেন নাকি নিজেদের দেশের প্রতি একটু বায়াস হয়ে যাবেন? না, ডেফিনেটলি আপনার যেহেতু আপনার আইসিসিতে বিসিসিআই অত্যন্ত প্রভাবশালী, শুধু এটা আজকের মধ্যে নয়, গত আপনি 20 বছর 25 বছর 30 বছর দেখবেন, যেহেতু রেভিনিউ শেয়ারিং এ তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, মিডিয়া রাইট সহ প্রত্যেকটা ব্যাপারে, সেহেতু তাদের প্রভাবটা অত্যন্ত ব্যাপক। আর যেহেতু আইসিসি প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআই এর সাবেক সভাপতি কিন্তু বর্তমানে সেক্রেটারি কিন্তু বর্তমানে আইসিসি প্রেসিডেন্টের হিসেবে অভিষিক্ত আছেন। তো এখানে আপনার বিসিসিআই কে অধিক মূল্যায়ন করা হবে, সেটাই কিন্তু স্বাভাবিক ওই দৃষ্টিকোণ থেকে। কিন্তু বাংলাদেশ যে প্রশ্নটি রেইজ করেছে, যেহেতু নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ইন্ডিয়াতে আসতে চায় না কিংবা ইন্ডিয়া পাকিস্তানে যেতে চায় না, গত 1 দশক যাবত আমরা এই দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। যেহেতু অল্টারনেট ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার রয়েছে, সেহেতু বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকার বলি বা ক্রিকেট বোর্ড বলি, সে পক্ষ থেকে কিন্তু সেই প্রস্তাবনা কিন্তু অত্যন্ত যৌক্তিক। সেই যৌক্তিক জায়গা থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কায় ক্রিকেটটা খেলতে চায়। বাংলাদেশ কিন্তু স্পষ্টভাবে বোর্ড সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা, যদিও আমি মনে করি যে বোর্ড সভাপতি কিংবা সিইওর মাধ্যমে যদি এই বক্তব্যগুলো উপস্থাপিত হতো, সেটাই কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। আমরা কি হয়, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা মাননীয় ক্রীড়া উপদেষ্টার একটি বক্তব্য দেখতে পাচ্ছি এবং এটার বিরুদ্ধে আবার আইসিসির একটি আমরা মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। আবার আপনি বলছেন যে 7 ঘন্টা আগে এক ধরনের বিবৃতি আসছে, 3 ঘন্টা আগে একটা বিবৃতি আসছে। আসলে সত্যিকার অর্থে আইসিসি যেহেতু বিসিসিআই এর সঙ্গে মিটিং করেছেন, সেই মিটিং পূর্বক যেহেতু হোস্ট কান্ট্রি হিসেবে আপনার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা রয়েছে, সকলের সঙ্গে সমন্বয় করেই কিন্তু আইসিসি ডেফিনেটলি বাংলাদেশকে বিষয়টি অবগত করবেন। তবে একটি জিনিস আমাদেরকে অনুধাবন করতে হবে যে আমাদেরকে কি কোনোভাবে আমরা কোনো ষড়যন্ত্রের মুখে কি আমরা বৈশ্বিক ষড়যন্ত্রের মাঝে কি আমরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছি কিনা, সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমি শুরুতেই বলেছি, মুস্তাফিজকে এভাবে আইপিএল থেকে বিরত রাখা বা বিচ্ছিন্ন করাটা আমার কাছে মনে হয় এটি অনেক গভীর একটি প্রক্রিয়া। কাজে আমাদেরকে অনেক দূরের পথ কিন্তু ভাবতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে সেই সিদ্ধান্ত দেবব্রত পাল, দেবব্রত পাল, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন এবং আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার হাতে এই অংশটাই ছিল যে এখানে আমি যেতাম, আপনি আমাকে সেখানে নিয়ে এলেন। ছোট করে একটু বলবেন, মানে আপনি ক্রিকেট খেলেছেন, মাঠের ক্রিকেট টেম্পারমেন্ট আপনি খুব ভালো জানেন, আপনি জানেন বোর্ড কিভাবে আইসিসিকে ডিল করে, সেই অভিজ্ঞতা থেকে একটু বলবেন, যদি বাংলাদেশ কোনো জিও পলিটিক্সের পাল্লায় পড়ে ভিকটিম হয় এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থেকে তাদেরকে ইন্টেনশনালি বিরত রাখার একটা চেষ্টা হয়, বাংলাদেশ আসলে কোন প্রক্রিয়া এখান থেকে বেরোতে পারে? সহযোগী দেশগুলো কতটা সহযোগিতা করছে আসলে এক্ষেত্রে? আমরা দেখি যে আপনি যে প্রশ্নটা করেছেন এবং আমি যেই পথে হাঁটছি, সেটা কিন্তু অত্যন্ত কূটনীতিক একটি প্রশ্ন, কূটনীতিক দিক। কূটনীতির বেসিক জায়গায় হচ্ছে আপনাকে সব ধরনের উইন্ডো খোলা রাখতে হবে। আমরা হয়তো ওয়ার্ল্ড কাপ
আমরা শ্রীলঙ্কায় যদি আমরা খেলি, আপনি হয়তো আপাত দৃষ্টিতে আমরা একটি সমাধানের পথ খুঁজে বের করলাম, জি। কিন্তু আমরা যদি ভবিষ্যতের পথে হাঁটতে চাই, আমরা যখন ইন্ডিয়াতে খেলতে যাব না, ইন্ডিয়াও কিন্তু অনুরূপভাবে বাংলাদেশে আসতে চাইবে না। কাজে এই ব্যাপারটা কিন্তু আমাদের একটি সমাধানে আসতে হবে। এই যে আমাদের মানে মুস্তাফিজকে ফেরত পাঠানো, এই যে একটি উগ্রপন্থী চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়াকে বেরোয় আসতে হবে। অনুরূপ ভাবেও কিন্তু আমাদের সম্পর্কের জায়গাটাও কিন্তু অনুরূপ ভাবে জানলাগুলো, কূটনীতির জানলাগুলো বলি বা আমাদের সম্পর্কের জানলাগুলো কিন্তু খুলে রাখতে হবে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশ ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে বলি, এই সম্পর্কটা কিন্তু গত 10-15 বছর যাবৎ পিপলস টু পিপলস জিনিসটা সুখকর ছিল না। তাই বাংলাদেশের মানুষের কাছে জিনিসগুলো ইতিবাচক ভাবে তাদের আচরণ গ্রহণযোগ্য হয়নি, যেটার প্রভাব কিন্তু ক্রিকেটেও পড়েছে। এবং আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ যে পয়েন্টগুলোতে আসলে কথা বলা দরকার ছিল সবটাই কভার করা হয়েছে। এখন আমরা আসলে আইসিসির একটা মেইলের অপেক্ষায় আছি। আপনি আছেন আমাদের সঙ্গে। আমি সবশেষ 1 মিনিটের মধ্যে লোটন একটু আপনার একটা মতামত জানতে চাই। বাংলাদেশের এই মুহূর্তে শক্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, নেওয়া হয়েছে। বাংলাদেশ খেলতে যাবে না ভারতের ওয়ার্ল্ড কাপ এবং বাংলাদেশ আইপিএল প্রচার করবে না, কিন্তু দিন শেষে আইসিসির প্রভাব যতটা আছে বিসিসিআইয়ের, সেই প্রভাবের মধ্যে বাংলাদেশ কতটা টিকে থাকতে পারবে, ছোট করে? ধন্যবাদ। এখানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, একটা প্রতিবেশী দেশ, মানে আমাদের অন্যতম একটা প্রতিবেশী, আমাদের দুই দেশের মধ্যে যে আপনার দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার এটা মানে অন্যান্য দেশগুলোর তুলনায় খুবই মানে বেশি, আমরা পরস্পরের সাথে অনেক বেশি সম্পর্কিত। অতএব এই পরিস্থিতিতে আমার যেটা মানে পর্যবেক্ষণ, সেটা হলো দুই দেশকেই এই যে ক্রিকেটকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এর আগে যে আমরা আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার যে মানে যে এর আগের যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সে দেশে আশ্রয় নেওয়ার কারণে যে সিটি দিয়েছে, সিটির উত্তর দেননি, সেটার তার পরবর্তীতে 2বার সিটি দেন, সেটার উত্তর দেননি, একটা টানাপোড়েন চলছে। এর মধ্যেই মুস্তাফিজের বা ক্রিকেটের ইস্যুটা আসলো। এখন এই ইস্যুতেও বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন চলছে এটা, এবং সামনে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন, একদম এই ইলেকশনেও ইলেকশন পরবর্তীতে এর মানে যে প্রভাব যাতে না পড়ে, এবং উভয় দেশকে আমার মনে হয় কূটনৈতিক দিক থেকে ভাই যেটা বললেন যে আমাদের কূটনৈতিক সম্পর্কে সবগুলো উইন্ডো খোলা রাখা উচিত। বাংলাদেশ যেমন ভারতের প্রয়োজন, ভারতকেও বাংলাদেশের প্রয়োজন। দুই পক্ষকেই পরস্পরকে সম্মান দিয়ে পরস্পরের যে মানে একটি স্বাধীন দেশের যে প্রক্রিয়ার খোলা রেখে সমস্যার পরস্পরকে সম্মান দিয়ে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে। আরো একটা ইস্যু আছে, সেটা নিয়েও কথা বলবো সবশেষ বিরতির পর। দর্শক আপনারা আছেন 71 জানালে, আরো একটা বিরতির ইচ্ছে আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো একবার 71 জানালে আমন্ত্রণ জানাচ্ছি। এবং দর্শক, ছোট্ট করে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। মোটামুটিভাবে সরকার বিরোধী আন্দোলনে রীতিমতো পর্যদুস্ত ইরান, সে খবরটা আমরা জানি। এবং ইরানের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি এবং তার যে পাল্টা জবাব ইরান দিচ্ছে, তাতে মোটামুটিভাবে আন্তর্জাতিক অঙ্গন এখন উত্তপ্ত। এই বাস্তবতায় আজকে বেশ কিছু মন্তব্য ট্রাম্পের পক্ষ থেকে এসেছে এবং ইরানের পক্ষ থেকেও তাদের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। সেই সমস্ত বিষয়গুলো একটু কথা বলতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ডক্টর আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সময়টা দিচ্ছেন, এবং আপনার কাছ থেকে আশা করি খুব চমৎকার একটা বিশ্লেষণ আমরা শুনতে পারবো। একটা বিষয় একটু বলবেন, মানে সাধারণ মানুষই এটি জানতে চাওয়া যে যুক্তরাষ্ট্র কি ইরানের ওপর আক্রমণ করবে? একদম সরলীকরণ প্রশ্ন, কারণ ইরান একটু আগের খবর, তারা বলেছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের উপর হামলা করে তারা প্রস্তুত, যুদ্ধের জন্য তারা প্রস্তুত। আবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান আলোচনা চেয়েছে, তবে তার আগে আরও অনেক কিছু আমরা করব। যদিও ইরানের পক্ষ থেকে বলছে যে এটাকে টুইস্ট করা হয়েছে, আমরা কখনোই বলিনি যে আমরা আলোচনা চাইছি, আমরা পারস্পরিক সসম্মানের ভিত্তিতে আমরা আলোচনা চাইছি, এমন একটা সিচুয়েশন। আসলে এই যে ইরানের যে মেসিভ প্রটেস্টটা হচ্ছে, এই প্রটেস্টটা যে ইউএস প্যাক্ট এবং ইসরায়েল প্যাক্ট প্রটেস্ট, এটা কিন্তু আজকে ইউএস এর ইন্টেনশন থেকে আপনার বিষয়টা স্পষ্ট হয়ে গেল। ইউএস প্রেসিডেন্ট যখন ইরানকে অ্যাটাক করতে চায়, অর্থাৎ এখানে এক ধরনের রেজিস্ট্যান্স হচ্ছে, এই রেজিস্ট্যান্সের মধ্যেই ইউএসএ ইরানকে অ্যাটাক করার জন্য পরিকল্পনা করছে, বা ইউএসএ ডিক্লেয়ার করছে যে ইরানের যে কোনো সময় হামলা হতে পারে। তার মানে হচ্ছে যে এই আন্দোলনটা হচ্ছে ইউএস প্যাক্ট একটা আন্দোলন হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং ধরে নেওয়া যায় আর কি।
আর আপনার এই অনুষ্ঠানে আসার আগে আমার এক বন্ধু ইরানে, আমরা একসাথে পিএইচডি করেছি, তার সাথে আমি জি। রিয়েল সিনারিটা বোঝার চেষ্টা করেছিলাম। জি আমি যেটা বুঝতে পারলাম যে আপনার ইরানিয়ানরা কিন্তু দেশপ্রেমের দিক থেকে খুব বেশি পরিমাণে, আপনার অনেক বেশি পরিমাণে দেশপ্রেমিক এরা, এবং ইরানিয়ান প্রত্যেকটা সিটিজেনের মিলিটারি ট্রেনিং আছে, এবং ইরানিয়ান মিলিটারি কিন্তু ইরানিয়ান গভর্নমেন্টের এগেনস্টে না, ইরানিয়ান মিলিটারি ইরানিয়ান গভর্নমেন্টের পক্ষে। এবং যদি এখানে আমেরিকা অ্যাটাক করে, ইন দ্য টাইম ইরানিয়ানরা খুব সবাই মিলে একটা সর্বাত্মক আর একটা অ্যাটাক হবে। এবং এটা স্পষ্ট যে আমেরিকান যে সমস্ত বেসমেন্টগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিডল ইস্টে যে সমস্ত বেসমেন্টগুলো আছে, মিলিটারি বেসমেন্ট, এই বেসমেন্টগুলোতে অ্যাটাকের সম্মুখীন হবে। কারণ ইরান আপনার ছোট একটা শক্তি নয়, ইরান একটা আঞ্চলিক শক্তি হিসেবে এক ধরনের শক্তি কিন্তু ইরান সঞ্চয় করেছে, তার মিলিটারি ওয়েপন দিয়ে বলেন, তার মিসাইল দিয়ে বলেন। সুতরাং ইরানে এই ধরনের অ্যাটাক, এটা আমেরিকার জন্য খুব সহজ হবে না। ভেনেজুয়েলার মতো ইরান না, আবার সিরিয়ার মতো ইরান না। ইরানের জিও স্ট্র্যাটেজি, ইরানের মানুষদের মেন্টালিটি এবং ইরানের যে সামরিক সক্ষমতা, সব দিক থেকে ইরান কিন্তু একেবারে পিছপা হবে বা আমেরিকা যা বলবে তাই শুনে নেবে, এখন পর্যন্ত কিন্তু শুনেনি। ইরানের এই সংকটটা বেসিক্যালি একটা ইকোনমিক ক্রাইসিস, এবং আপনি একটা জিনিস জানবেন যে ইরানের ইকোনমি কিন্তু ডলারের উপর বেসিস করে আপনার মুদ্রাস্ফীতিগুলো হয় ওদের। এবং ধরেন ডলারের দাম বেড়ে গেল, ইরানের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, ডলারের দাম কমে গেল, ইরানের দ্রব্যমূল্যের দাম কমে। এই সুতরাং এটা একটা এটা হচ্ছে ইকোনমি কিভাবে পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, সেটা ইরান এবং তার্কির দিকে তাকালে বোঝা যায়। আরেকটা বিষয় একটু যুক্ত করবেন, মানে এটা অনেকেই জানতে চান যে মিত্রবাহিনী বলে সবসময় কিছু বন্ধুরাষ্ট্র থাকে। ইরানের সাথে যেভাবে আমরা রাশিয়াকে পাশে থাকতে দেখেছি, এর আগে ইসরায়েলের সঙ্গে যেই যুদ্ধটা হলো, তখন আমরা রাশিয়াকে ইরানের পক্ষ হয়ে কথা বলতে দেখেছি, যদিও খুব হিসেব করে রাশিয়া কথা বলছিল, কারণ ইসরায়েলের অনেকে আছেন যারা রাশিয়াতে বসবাস করেন। তারপরও যে প্রেক্ষাপট, তাতে ইরানের বন্ধু রাষ্ট্রগুলো আসলে কোনো বার্তা কি এখন পর্যন্ত দিয়েছে? না, আপনি এখন বর্তমানে ইরানে তো আপনার একটা প্রটেস্ট চলছে, জি। এখানে বন্ধু রাষ্ট্রগুলো ফরেন পলিসিতে কোনো ধরনের স্টেটমেন্ট দিবে না, এটি স্বাভাবিক। কারণ ইরানে যদি ধরনের অ্যাটাক হয় বা ইরান যদি একটি যুদ্ধের মধ্যে পড়ে, ইন দ্য টাইম বন্ধু রাষ্ট্রগুলোর তৎপরতা বৃদ্ধি পাবে, এবং ডিপ্লোমেসি বলেন বা মিলিটারিতে বলেন, তাদের তৎপরতা বৃদ্ধি পাবে। আপনার এটা খুবই স্পষ্ট যে ভেনেজুয়েলার কিন্তু আশেপাশে কোনো ধরনের বিগ পাওয়ার নাই যেটা ভেনেজুয়েলাকে আমেরিকার বিরুদ্ধে গিয়ে আপনার হেল্প করবে। কিন্তু ইরানের ক্ষেত্রে ডিফারেন্ট। ইরানের পাশে তিনটি শক্তি ইরানকে সবসময় সাপোর্ট দেয়, চায়না আছে, রাশিয়া আছে এবং তার্কি আছে। এবং আপনি জানবেন যে 2 বা 3 দিন আগে তার্কি কিন্তু ইরানকে একটা ইনফরমেশন দিয়েছে, তার্কির পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু ইরান অনেকগুলো প্রোটেস্টারদেরকে, যারা প্রো ইসরায়েল বা মোসাদের যারা মেম্বার ছিলেন, তাদের কিন্তু ইসরায়েল অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। সুতরাং তৎপরতা রয়েছে, ইরানের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে এদের তৎপরতা রয়েছে, তৎপরতা ততটা ভিজিবল না। বুঝতে পারছি। সেক্ষেত্রে অধ্যাপক আনিসুর, আপনি খুব চমৎকার করে বিশ্লেষণ করেন, যে কারণে আসলে জানতে চাওয়া, মানে ওখানে যে জেনজি বিদ্রোহটা চলছে, তারা যে আন্দোলনটা করছে, খামেনি সরকারের বিরুদ্ধে আমরা যতটুকু পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এবং খামেনি সরকারের দিক থেকে আসলে সেই তরুণদের সঙ্গে আলোচনা বা কোনো রকমের সমাধানের উদ্যোগ কি নেওয়া হয়েছে, নাকি এখনো পারস্পরিক মুখোমুখি অবস্থান নেই তারা? না, খামেনি সরকার আপনার গত শুক্রবারের দিন স্পষ্ট করেছে যে যারা এই ধরনের জ্বালাও পোড়াও মসজিদকে জ্বালিয়ে দিচ্ছে এবং যে ধরনের স্থাপনাগুলো আপনার জ্বালিয়ে পড়ে দিচ্ছে, সুতরাং এরা কেউ ইরানিয়ান পিপুল না, এরা বিচ্ছিন্নতাবাদী এবং এরা প্রো আমেরিকান এবং এরা হলো মোসাদের এজেন্ট। এই ডিক্লারেশন দেওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যে ইরানের রাজনীতিতে একটা চেঞ্জ আসছে। ইরানের মানুষরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং খোমেনির পক্ষে আপনার মিছিল দিয়েছে। সুতরাং এখানে খোমেনি সরকার এই প্রতিষ্ঠানদের সাথে আলোচনায় বসার একদম স্পষ্ট করে বলেছেন। আমি সবশেষ একটা মন্তব্য নিতে চাই, লোটন ইকরাম, কারণ একটা কথা আছে যে শহর পুড়লে, নগর পুড়লে দেওয়ালে রক্ষা পায় না। ইরান যদি আসলে হামলার শিকার হয়, গোটা বিশ্বে, স্পেসিফিক্যালি মধ্যপ্রাচ্যে আসলে একটা অর্থনৈতিক মন্দা চলে আসতে পারে, কারণ হরমুজ প্রণালী তাদের একটা সম্পদ। কি দেখছেন আসলে? এটি সত্য। আপনি ইরান যদি কোনোভাবে যদি আক্রান্ত হয়, এটার প্রভাব মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশ পর্যন্ত এটা গড়াবে। তো সেক্ষেত্রে এই ইরান আক্রমণ করার ক্ষেত্রে আমার মনে হয়, আপনার যে ভাই যেটা বললেন, আপনার ভেনেজুয়েলায় যতটা সহজে আক্রমণ করেছে, ইরানে অত সহজে আক্রমণ
হয়তোবা করবে না, অনেক কিছু তাকে ভাবতে হবে, যেখানে ইরানের পাশে অনেকগুলো শক্তিশালী রাষ্ট্র ইরানের বন্ধু হিসেবে আছেন। তো সেক্ষেত্রে দুই পক্ষই মানে তাদের যে রক্ষণাত্মক বিষয়টা চিন্তা করবেন, এটা তার প্রত্যেকের শক্তি সম্পর্কে প্রত্যেকের নিশ্চয় তাদের জানা আছে। তো সব মিলে আর এখানে যেটা মানে যারা আন্দোলন করতেছেন তারা কি, আমার ভাইয়ের কাছে প্রশ্ন, তারা কি এই যে আমেরিকা এই যে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করুক, তারা কি আন্দোলনকারীরা কি চান তারা তাদের দেশে আক্রমণ করুক আমেরিকা? আমার ভাইয়ের কাছে সময়টা যেহেতু একেবারে শেষ, তারপর ছোট করে যদি আপনি 30 সেকেন্ডের মধ্যে বলতে পারেন অধ্যাপক আনিসুর রহমান। আন্দোলনকারীরা তো চাবেন না, ওনারা তো চাবেন না যে আমেরিকা অ্যাটাক করুক, বাট এখানে আন্দোলনকে যারা লিড দিচ্ছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আপনার হলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের সাথে কোনো না কোনোভাবে মোসাদ বা আমেরিকার একটা কানেক্টিভিটি আছে। এবং আপনি জানবেন যে ইরানের মধ্যে 2-3% পিপুল হচ্ছে প্রো আমেরিকান পিপুল আছে, যারা ইরানের আমেরিকান এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করতে চায়। এরা বেসিক্যালি ইরানিয়ান, বাট তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা তৎপর, এবং খোমেনি সরকার এদেরকে কিন্তু খুব সুইফটলি অ্যারেস্ট করেছে। চমৎকার, 30 সেকেন্ডস নোট রাখলাম। না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যুদ্ধ মানে বিশেষ করে ভেনেজুয়েলায় যে যত সহজে আক্রমণটা হয়েছে, এখানে তত সহজে অনেক সমীকরণ হবে, অনেক পাল্টাপাল্টি যে বক্তব্য চলছে না, হুমকি পাল্টা হুমকি, এটা মনে আরো কিছুদিন চলতে থাকবে। এর মধ্যে হয়তোবা পরিস্থিতি আবার নতুন মেরুকরণও হতে পারে। তো সেই অপেক্ষা আমাদের থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনি দুজনকে, অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আপনাকেও ধন্যবাদ চমৎকার বিশ্লেষণের জন্য, এবং লটন একরাম একটা দীর্ঘ সময় ছিলেন। নিশ্চয়ই সামনে কোনো আজ আবার আপনার সঙ্গে কথা হবে। দর্শক, এই ছিল আজকের ৭১ জানালে। আগামীকাল আবারও দেখা হবে, থাকবেন ৭১-এর সাথে।